গল্পের শুরুটা হয় একটা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি দেখিয়ে। আমেরিকার ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। জনগণ প্রেসিডেন্টের উপরে ক্ষোভে ফেটে পড়ছে। পুলিশ বা অন্যান্য সামরিক বাহিনীর সৈন্যরা কোনোভাবেই পরিস্থিতি সামলে উঠতে পারছে না। আসলে দেশে এমন অবস্থার কারণ হলো গতকাল দেশের প্রেসিডেন্ট তার ভাষণে সবার উদ্দেশ্যে বলেছে খুব শীঘ্রই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু সমস্যা হলো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে সেটা দিনের পর দিন আরো বেশি খারাপের দিকে এগোচ্ছে। আর এখানকার প্রেসিডেন্টের উপর সবাই আগে থেকেই ক্ষিপ্ত হয়ে আছে, কারণ সে দেশের সরকারের কথা আর কাজের সাথে কখনোই কোনো মিল খুঁজে পায় না সাধারণ জনগণ। তো যাই হোক, এমনই একটা পরিস্থিতিতে লি নামের একজন ফটোগ্রাফার আর তার রিপোর্টার বন্ধু জুয়েল সেখানকার পুরো ব্যাপারটা কভার করার জন্য বাইরে বেরিয়ে পড়ে। তারা একটা রাস্তায় গিয়ে থেমে যায়, কারণ সেখানে সাধারণ জনগণের সাথে পুলিশের বেশ বড় রকমের একটা ঝামেলা চলছে। সেখানে যাওয়ার পর রিপোর্টার জুয়েলের সাথে তার আরেক বন্ধু রিপোর্টার টনির দেখা হয়। সেখানে গিয়ে তারা সবাই প্রেস ভেস্ট পরে নেয়। এরপর লি ওই ভিড়ের ভেতরে গিয়ে সাধারণ জনগণের মধ্যকার ক্ষোভ, মারামারি সহ পুলিশের নৃশংসতা সবকিছুই ক্যাপচার করতে থাকে। সে যখন সবকিছুই ক্যামেরাবন্দি করছিল তখন সে দেখতে পায় খুব অল্প বয়সী একটা মেয়ে ভিড়ের মধ্যে পুলিশের আঘাতে কিছুটা আহত হয়েছে। এটা দেখতে পেয়ে লি তাকে সেখান থেকে টেনে এক পাশে নিয়ে যায় আর তারপর তাকে একটা প্রেস ভেস্ট দেয়। মেয়েটার নাম জেসি। লি জেসিকে প্রেস ভেস্টটা দিয়ে বলে এরপর থেকে একটু সাবধানে থাকবে। ঠিক তখনই হঠাৎ করে একটা বিস্ফোরণে পুরো জায়গাটা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই সব কোলাহল থেমে যায়। চারিদিকে একেবারে শুনশান নীরবতা। সেখানে থাকা অনেক মানুষ এই বোমা বিস্ফোরণের কারণে মারা যায়। হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় লি আর জেসি খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তবুও জেসি তার কাজে পিছপা হয় না। সেই ভয়ঙ্কর ঘটনাটা তার ক্যামেরায় তুলে রাখে আর তার দেখা দেখি জেসিও সবকিছু ক্যামেরাবন্দি করে। পরদিন সকালবেলায় লি, জুয়েল আর রিপোর্টার স্যাম নিজেদের মধ্যে আলোচনা করে। তারা সিদ্ধান্ত নেয় যে ওয়াশিংটনে গিয়ে তারা প্রেসিডেন্টের একটা ইন্টারভিউ নেবে। তারা প্রেসিডেন্টের কাছে জনগণের হয়ে জিজ্ঞাসা করবে যে কেন সে দেশের মানুষের সাথে এমন করছে আর কবেই বা এই যুদ্ধ থেকে জনগণ মুক্তি পাবে। কিন্তু সমস্যা হলো যেভাবে দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে তাতে করে বাইরে বের হওয়াটা এখন বেশ বিপজ্জনক আর ঝুঁকিপূর্ণ। কারণ কিছু সংখ্যক লোক সরকারের হয়ে রাস্তায় নামার কারণে সেনাবাহিনীর অনেক নিরীহ মানুষদেরকেও সরকারের পক্ষের লোক ভেবে তাদের উপর হামলা করছে। কিন্তু তবুও তারা তিনজন ডিসিশন নেয় যে কাজটা ঝুঁকির হলেও তারা এটা করবে। এরপর দেখা যায় লি, জুয়েল, স্যাম তাদের সিদ্ধান্ত অনুযায়ী বেরিয়ে পড়েছে। জেসি নামের সেই মেয়েটাও তাদের সাথে যেতে চায়, কেননা সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে লিয়ের মতো একজন বড় ফটোগ্রাফার হবে। আর এটা জানার পরে লি তাকে আর নিষেধ করে না। সে জেসিকে তাদের সাথে নিতে রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো সেখান থেকে ওয়াশিংটন অনেক অনেক মাইল দূরের রাস্তা, তাই তাদেরকে আগে নিউ ইয়র্ক হয়ে তারপরে ওয়াশিংটনে যেতে হবে। এজন্য তারা প্রথমে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছিল তখন দেখতে পায় পুরো রাস্তা জুড়ে অসংখ্য গাড়ি পড়ে রয়েছে। গাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে সেগুলোকে গুলি করে এমন অবস্থা করা হয়েছে। একবার ভাবুন তো, যদি গাড়িগুলোর এই অবস্থা হয় তাহলে গাড়ির ভেতরে যাত্রীগুলোর কি করুণ পরিণতি না হয়েছে। এদিকে গাড়িগুলো পড়ে থাকার কারণে পুরো রাস্তাটা ব্লক হয়ে আছে, কিন্তু জুয়েল তার দক্ষতার সাথে ওই রাস্তা দিয়ে তাদের গাড়িটা নিয়ে বের হয়ে আসে। দেশের এত খারাপ একটা সময়ের মধ্যেও তারা কিছুটা সময়ের জন্য নিজেদেরকে রিল্যাক্স করার জন্য একটু মজাও করে। গাড়িতে বসে স্যামি প্রেসিডেন্টকে নকল করে কথাবার্তা বলে। তো যাই হোক, এভাবেই চলতে চলতে তারা একটা গ্যাস স্টেশনে এসে পৌঁছায়। সেখানে গিয়ে তারা অস্ত্রধারী কয়েকজন শ্রমিককে দেখতে পায়। জুয়েল, জেসি আর লিকে একপাশে সরিয়ে রেখে তারা তাদের গাড়িটা রিফুয়েল করে। এদিকে লি আর জেসি দেখতে পায় গ্যাস স্টেশনের পাশে দুইজন মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর সেই লোকদের অবস্থা খুবই ভয়াবহ। তারা যখন সেই গ্যাস স্টেশনের লোকদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে কেন বেঁধে রাখা হয়েছে, তখন তারা বলে এরা বাইরে থেকে এসেছে, এসে এখানে লুটপাট করার চেষ্টা করছিল, তাই তাদেরকে বেঁধে রাখা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে মেরেও ফেলা হবে। এসব কিছু দেখে জেসি কেমন যেন স্তব্ধ হয়ে যায়, কিন্তু লি এই পুরো ব্যাপারটা ছবি তুলে নেয়। এরপর তারা যখন আবার গাড়িতে ওঠে তখন জেসি হঠাৎ করে কেঁদে ওঠে। আসলে সেই সবকিছু সহজভাবে নিতে পারছিল না। তখন লি তাকে বলে তুমি যেই প্রফেশনে যেতে চাচ্ছ আর যেই স্বপ্ন তুমি দেখছো তাতে করে তোমাকে আরো বেশি সাহসী আর মনোযোগী হতে হবে, তা না হলে কখনোই তুমি তোমার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারবে না। তো যাই হোক, এরপর তারা চলতে চলতে এমন একটা শহরে এসে পৌঁছায় যেটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিপাশে মানুষের লাশ পড়ে আছে। লি জুয়েলকে সেখানে গাড়ি থামাতে বলে। এরপর লি জেসিকে নিয়ে গিয়ে সেখানে পড়ে থাকা একটা ধ্বংস হওয়া হেলিকপ্টারের কাছে যায়। সেখানে গিয়ে সে জেসিকে ছবি তুলতে বলে। জেসিও তার কথা মতো ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের ছবি তোলে। তখন লি লক্ষ্য করে জেসির হাতের ক্যামেরাটা অনেক বেশি পুরনো। বর্তমান সময়ে যেখানে সবাই অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করছে সেখানে জেসির হাতে একটা ফিল্মওয়ালা ক্যামেরা। লি জেসির কাছে তার ক্যামেরার কথা জিজ্ঞাসা করলে সে বলে এই ক্যামেরাটা আমার বাবার। এরপর তারা আবারও তাদের যাত্রা শুরু করে। যেতে যেতে তারা বুঝতে পারে সামনে অনেক গোলাগুলি হচ্ছে, তাই তারা যে পর্যন্ত এসেছে সেখানে থামার সিদ্ধান্ত নেয়। তারা রাতটা সেখানেই কাটিয়ে দেয়। এরপর সকাল হলে তারা এমন একটা শহরে গিয়ে পৌঁছায় যেখানে তখন অগ্নিকাণ্ড চলছে। সেই সাথে চলছে সিভিলিয়ানদের সাথে আর্মিদের লড়াই। এই লড়াই চলাকালীন সময়ে একজন সিভিলিয়ানের গায়ে গুলি লেগে যায়। এটা দেখতে পেয়ে সিভিলিয়ানরা সেনাবাহিনীর উপরে আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। তারা সেনাবাহিনীদেরকে ধরার জন্য সেখানে থাকা একটা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে আর তারপর সেনাবাহিনীর লোকদেরকে ধরে নিচে নিয়ে আসে। শুধু তাই নয়, তারা একজন সেনাবাহিনীকে মেরেও ফেলে।
সবচেয়ে অবাক করা বিষয় হলো এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে জেসি সাহসিকতার সাথে সেখানকার সবকিছুই রেকর্ড করতে থাকে আর সেই সাথে ছবিও তুলতে থাকে। এরপর তারা আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে তারা একটা রিফিউজি ক্যাম্পে পৌঁছে যায়। তারা মনে করে সেখানে গিয়ে হয়তো তারা খাবার পাবে, কিন্তু সেখানে যাওয়ার পরে তারা দেখতে পায় সেখানে কোনো তাঁবুই টাঙানো হয়নি। সেখানকার মানুষজন খোলা আকাশের নিচেই আছে। এরপর দেখা যায় জেসি লিয়ের জন্য খাবার নিয়ে এসেছে। এরপর তারা দুইজন নিজেদের মধ্যে অনেক গল্প করে। লি জেসিকে তার আজকের এই পর্যায়ে আসার জার্নিটা কিভাবে আর কবে থেকে শুরু হয়েছিল সেই ঘটনাটাও বলে। জেসিও তার অনেক কথা লিয়ের সাথে শেয়ার করে। শুধু তাই নয়, জেসি তার তোলা অনেকগুলো ছবি লিকে দেখায়। লি সেই ছবিগুলোর মধ্য থেকে কয়েকটা ছবির বেশ প্রশংসা করে। ওই দিন রাতে তারা একটা জায়গায় আশ্রয় নেয়, আগুন পোহায় আর সেখানে রাতটা কাটিয়ে দেয়। সকালে হলে তারা ধ্বংস হয়ে যাওয়া কয়েকটা শহরের মধ্য দিয়ে চলতে চলতে এমন একটা শহরে এসে পৌঁছায় যেই শহরটা দেখে মনে হচ্ছে এখনো সেখানে যুদ্ধের কোনো স্পর্শই লাগেনি। শহরটা দেখে তাদের বেশ ভালো লাগে, কেমন একটা শান্তি শান্তি আবহাওয়া। কিন্তু কেন এখন এই শহরটাতে কোনো অরাজকতা দেখা যাচ্ছে না সেটাই তারা বুঝতে পারে না। তো যাই হোক, শহরে গিয়ে তারা একটা ড্রেসের দোকানে যায়। তারা সেখানে গিয়ে দোকানের এমপ্লয়ীদের সাথে কথা বলে আর তারপর জেসি লিয়ের জন্য একটা ড্রেস পছন্দ করে। লি সেই ড্রেসটা পরে ট্রায়াল দিলে জেসি খুব সুন্দর করে তার ছবি তুলে দেয়। এরপর তারা সেই শপটা থেকে বের হয়ে আসে। বাইরে বের হয়ে আসার পরে স্যামি তাদেরকে বলে, যতটা শান্ত ভাবছো শহরটা অতটাও শান্ত নয়। এটা বলে সে ছাদে থাকা বন্দুকধারী কয়েকজন মানুষকে দেখায়। এরপর তারা আবারও গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে তারা একটা পার্ক দেখতে পায়। পার্কটার দিকে লক্ষ্য করলে তারা দেখে সেখানে অনেক সৈনিকের লাশ পড়ে আছে। এটা দেখতে দেখতে তারা যখন ধীরে ধীরে গাড়িটার সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তখনই সেখানে তারা একটা গুলির শব্দ শুনতে পায়। এটা বুঝতে পেরে তারা দ্রুত সেখানে থাকা একটা বিল্ডিং এর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় আগে থেকে কিছু স্নাইপার বন্দুক নিয়ে সেখানে আস্তানা গেড়েছে। কিন্তু তারাও জানে না যে একটু আগে যে গুলিটা করা হলো সেটা আসলে কে করেছে। কিছুক্ষণ পর সেখানে থাকা স্নাইপাররা লিদের সেখান থেকে চলে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দেয়। এরপর যখন লিরা জঙ্গলের পাশ দিয়ে একটা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই তারা লক্ষ্য করে পেছন থেকে কোনো একটা গাড়ি তাদেরকে ফলো করছে। গাড়িটা দেখে লি নিজের গাড়িটা স্লো করে পেছনে থাকা গাড়িটাকে আগে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। আসলে সে দেখতে চাচ্ছিল কোনো শত্রুপক্ষ তাদেরকে ফলো করছে কিনা। এরপর যখন গাড়িটা তাদের কাছাকাছি এসে পৌঁছায় তখন তারা দেখে গাড়িতে অন্য কেউই নয়, বরং তাদের বন্ধু টনি আছে। টনি তার অন্যান্য সহকর্মীদের সাথে ওয়াশিংটনের উদ্দেশ্যেই বেরিয়েছে। গাড়ি চালানোর সময় টনির গাড়ির একজন চলন্ত অবস্থায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে চলে যায়। তাকে ফলো করে জেসিও লিয়ের গাড়ি থেকে টনিদের গাড়িতে চলে যায়। তারপর দেখা যায় টনি তার গাড়ির স্পিড বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে লি লক্ষ্য করে টনিদের গাড়িটা সামনে থেকে কেমন গায়েব হয়ে গেছে। এটা দেখে তার বেশ দুশ্চিন্তা হতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় টনিদের গাড়িটা খালি অবস্থায় পড়ে আছে। তারা নেমে যখন একটু এগিয়ে যায় তখন দেখে কিছু ছদ্মবেশী লোক টনিদেরকে আটকে রেখে তাদের উপর বন্দুক তাক করে আছে। কিন্তু তখনও লি জানে না তাদের পাশে থাকা একটা গর্তে মানুষ মেরে জমা করা হচ্ছে। দূর থেকে লি এই সবকিছুই ক্যাপচার করছে। অবস্থা বেগতিক বুঝতে পেরে লি স্যামিকে সেখানে থাকতে বলে আর তারা তিনজন ওই লোকদের কাছে যায় আর তাদের কাছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা আসলে সাংবাদিক, তাদের কোনো খারাপ ইন্টেনশন নেই, তারা শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু কিছু বোঝার আগেই সেখানে থাকা একজন টনিদের এক কলিগকে গুলি করে মেরে ফেলে। শুধু তাই নয়, টনি তাদেরকে বোঝাতে আসলে তারা তাকেও মেরে ফেলে। তাদের ব্যবহারে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা সেখানে থাকা সবাইকেই মেরে ফেলতে চায়। ঠিক তখনই স্যামি গাড়িটা নিয়ে সেখানে চলে আসে আর সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সেখানে থাকা জেসি ওই গণকবরের মধ্যে পড়ে যায়। জুয়েল কোন রকমে তাকে সেখান থেকে উদ্ধার করে গাড়িতে উঠিয়ে আনে। কিন্তু তখন পেছন থেকে এক লোক গুলি চালাতে থাকে। তারা ভয়ে প্রচন্ড চিৎকার করতে থাকে। পরিস্থিতি যখন কিছুটা শান্ত হয় তখন তারা লক্ষ্য করে একটা গুলি এসে স্যামির গায়ে লেগেছে। কিন্তু তবুও তারা তাদের যাত্রা থামায় না। তারা যখন জ্বলন্ত জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল তখন রাস্তার দুপাশ দিয়ে জ্বলন্ত গাছগুলো দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে সবাই। পরদিন সকাল হলে তারা পশ্চিমা বাহিনীর একটা সামরিক ক্যাম্পে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর তারা বুঝতে পারে স্যামি আরো অনেকক্ষণ আগে মারা গেছে। তারা স্যামির মারা যাওয়ায় অনেক কষ্ট পায়। তো যাই হোক, এরপর তারা সেখানে পৌঁছালে জানতে পারে সেনাবাহিনীর লোকেরা হোয়াইট হাউসে হামলা করবে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তাদের সাথে তারা হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করবে আর সেখানে গিয়ে তারা প্রেসিডেন্টের একটা ইন্টারভিউ নেবে। তো তারা সেখান থেকে বের হবার আগেই স্যামির রক্ত মুছে আবার তাদের যাত্রা শুরু করে। এরপর সাংবাদিকরা সৈন্যদের সাথে সাথে হোয়াইট হাউসের কাছে পৌঁছে যায়। সেখানে ততক্ষণে যুদ্ধের তাণ্ডব লীলা চলছে। চারিদিকে প্রচুর গোলাগুলি আর মারামারি চলছে। যেদিকে তাকায় সেদিকেই শুধু সহিংসতা। কিন্তু লি, জেসি আর জুয়েল থেমে থাকে না। তারা তাদের সাহসিকতা আর মনোবল নিয়ে মৃত্যুর মুখোমুখি হয়। তারা সেখানে থাকা একটা সৈন্যদের দলকে ফলো করে হোয়াইট হাউস অর্থাৎ প্রেসিডেন্টের বাসভবনের একেবারে কাছে গিয়ে পৌঁছায়। তখন সেখানে থাকা সৈন্যদের মধ্যে একজন বলে, অলরেডি হেলিকপ্টার চলে এসেছে, খুব অল্প সময়ের মধ্যেই এই ভবনটি শেষ করে দেওয়া হবে, কারণ আমরা নিশ্চিত তিনি হোয়াইট হাউসেই আছেন। ফলে এই হোয়াইট হাউসটা ধ্বংস করে দিলে তার মৃত্যু নিশ্চিত করা যাবে। ঠিক তখনই হোয়াইট হাউস থেকে 3টা গাড়ি বেরিয়ে আসতে দেখা যায়। সৈন্যরা গাড়িগুলোকে থামানোর চেষ্টা করে এবং গাড়ির উদ্দেশ্যে গুলি করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে লি বলে, প্রেসিডেন্ট ওই গাড়িগুলোর একটাতেও নেই। আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকেই বলছি, প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ভেতরেই আছে। এটা বলে সে ওই সৈন্যদলটাকে হোয়াইট হাউসের ভেতরে নিয়ে যায়। সৈন্যরাও তাদেরকে ফলো করে ভেতরে প্রবেশ করে। এদিকে লি, জুয়েল আর জেসিও দেখতে পায় সেখানে অসংখ্য মৃতদেহ পড়ে রয়েছে।
সেই সাথে আশপাশের সবকিছুই ভাঙা আর বিক্ষিপ্ত অবস্থায় ফেলে রাখা। তারা অনেক খোঁজেও কোনো জীবন্ত মানুষ সেখানে দেখতে পায় না। সবাই মিলে পুরো হোয়াইট হাউসটাকে ভালো করে সার্চ করতে শুরু করে। তারা সবাই মিলে একটা কনফারেন্স রুমে পৌঁছায়। সেখানে তারা একটা মহিলাকে দেখতে পায়। সৈন্যরা তাকে সেখানে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই প্রেসিডেন্টের গাড়ির সাথে সৈন্যদের একটা যুদ্ধ শুরু হয়ে যায়। এই সবকিছু দেখে লি খুব ভেঙে পড়ে। সে কোনো ছবি তুলতে পারে না। এদিকে জেসি অনেক সাহসিকতার সাথে একের পর এক ছবি তুলে চলেছে। ছবি তুলতে তুলতে তার কোনো ভয় বা চারিদিকের পরিস্থিতির কথা তার মাথায় নেই। এরপর হঠাৎ দেখা যায় একজন জেসির দিকে অস্ত্র তুলে এগিয়ে আসছে। এটা দেখতে পেয়ে লি জেসিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ঠিক তখনই গুলিটা এসে লিয়ের গায়ে লাগে। আর এইসব কিছু তখন জেসি ফ্লোরে শুয়ে ক্যাপচার করে চলেছে। শুধু তাই না, এত বড় একটা ঘটনা ঘটার পরেও মেয়েটা ভেঙে না পড়ে আর সময় নষ্ট না করে জুয়েলকে ফলো করতে শুরু করে। এদিকে একটা রুমের টেবিলের নিচ থেকে প্রেসিডেন্টকে খুঁজে পাওয়া যায়। অবশেষে জুয়েল আজ তার কাঙ্ক্ষিত ইন্টারভিউটা নিতে এসেছে। সেখানে তাকে প্রশ্ন করা হয় দেশের এত বড় ষড়যন্ত্রের পেছনে কে আছে, কিন্তু প্রেসিডেন্ট কোনো উত্তর দেয় না। শুধু বলে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব, শুধু আমাকে বাঁচিয়ে রাখো। জুয়েল তাকে বলে, আজকে আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক তখনই সৈন্যরা তাকে গুলি করতে শুরু করে। আর এইসব কিছুই আমাদের সাহসী জেসি তার ক্যামেরায় বন্দি করে চলেছে। এই সাহসী মেয়েটা আজ মার্কিন প্রেসিডেন্টের জীবনের শেষ কয়েকটা মুহূর্তের ছবি তোলে, যা কিনা আজীবন সকলের কাছে ইতিহাস হয়ে থাকবে। আর ঠিক এমনই একটা শ্বাসরুদ্ধকর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটাও শেষ হয়ে যায়। আসলে এটা একটা অ্যাকশন সিনেমা হলেও আমাদের অনেক ডিপ একটা মেসেজ দেয়। আর সেটা হলো, অযোগ্য লোককে নেতার আসনে বসালে তার ফলাফল কখনোই ভালো হতে পারে না।